কতগুলো ওয়ার্ড ওল্ড বিল্ডিং থেকে নিউ বিল্ডিং এ শিফট করে নতুন ভাবে এমার্জেন্সি ইউনিটটাকে ট্রান্সফার করছি। 8 বেডের একটা অবজারভেশন ওয়ার্ড থাকবে, যেখানে 4টে মেলের জন্য 4টে ফিমেলের জন্য ডিমার্কেটেড করতে, যেখানে আগে 30 বেডে এখানে চলছিল, সেটা হয়তো বাড়িয়ে 60 বা 70-এ আমরা একটা ইভিনিং ওপিডি চালু করতে চলেছি সামনে সোমবার থেকে, সামনের উইকে। রঘুনাথপুর মহকুমা এলাকাবাসীর জন্য বিশেষ সুখবর এটাই এই কারণেই যে সুখবর একজন নয়, একাধিক ব্যক্তির জন্য, বিভিন্ন দলের জন্য, বিভিন্ন জাতির জন্য। কারণ এই জায়গায় অবশেষে সবাইকে আসতে হয়, কারণ শরীর খারাপ সবারই কম বেশি হয়েই থাকে, ছোট বড় অ্যাক্সিডেন্ট হয়েই থাকে। অ্যাক্সিডেন্ট হলেই হাসপাতাল একমাত্র ভরসা। রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতাল, রঘুনাথপুর মহকুমা এলাকায় বড়সড় ঘটনা ঘটলেই সেই হাসপাতালে আসতে হয়। আর হাসপাতালে এলেই কিন্তু একাধিক অভিযোগ উঠে আসে, আর মনে হয় অভিযোগ উঠবে না, কারণ রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার একাধিক হাসপাতালের পরিবর্তন করেছেন। সব থেকে বড় বিষয়, যেখানে প্রথমে ডাক্তারের অভাব ছিল, সেই ডাক্তারের অভাব কিন্তু এখন মিটে গেছে। প্রায় শোনা যাচ্ছে 81 জন ডাক্তারবাবুরা রয়েছেন রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। তারপরে বিষয় হচ্ছে, শিশুদের ভর্তি করতে গেলে মাত্র ছিল 30 বেড, যে 30 বেডের কারণে একাধিক শিশুদের একটা বেডে দিতে হতো 2 জন, কখনো 3 জন। অতিরিক্ত পেশেন্ট হয়ে গেলে কিন্তু মানে ডবল পেশেন্টকে রাখতে হতো, সেটা কিন্তু আর হবে না, কারণ রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের পাশেই রয়েছে নতুন বিল্ডিং। সেই নতুন বিল্ডিংয়ে শিশু বিভাগ কিন্তু চলে যাচ্ছে, সেখানে কিন্তু আর 30টা সিট থাকছে না, প্রায় 60 থেকে 70টা সিট কিন্তু ক্যাপাসিটি চলছে। তারপর আরেকটা বড়সড় ঘোষণা করলেন, যেটা এমার্জেন্সি, সবাই চিনেন, অ্যাক্সিডেন্ট হলেও যেতে হয় বা যে কোনো বিষয় হলে আমাদের যেতে হয়, আর এমার্জেন্সির কাছেই রয়েছে জাম্প লেগে পড়ে, কারণ জায়গাটা হচ্ছে মেন গেট। সেই দিকে লক্ষ্য করে তাকিয়ে কিন্তু এমার্জেন্সি এবারে পরিবর্তন করা হলো, সম্পূর্ণটাকে নতুন বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হলো। সেখানে কিন্তু এমার্জেন্সি চিকিৎসা হবে, তার জন্য বিশেষ বেড রয়েছে মহিলাদের জন্য এবং পুরুষদের জন্য। সেখানেই কিন্তু তার মোটামুটি সুস্থ হওয়ার মতন একটা চিকিৎসা চলবে। তারপর যদি মনে হয় তাহলে বেডে শিফট হবে, অথবা ওখান থেকে রেফার হবে। আপনাকে আর কিন্তু সেই গ্যাঞ্জামের মুখে আর পড়তে হবে না। আরও একাধিক পরিবর্তন করছেন রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ডাক্তার সুপার সুদীপা ব্যানার্জি। মুখেই শুনুন উনি কি বললেন, কি পরিবর্তন নিয়ে এসছেন। আপনারা এই বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট লিখবেন, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কারণ এই বিষয়ে অনেকে হয়তো অজানা রয়েছেন। সবারই জানার প্রয়োজন রয়েছে, হাসপাতালের একাধিক বিষয়ে পরিবর্তন হয়েছে। আপনাদের সাথে আমরা সম্মুখীন হয়েছি যে এই কিছু নিউজ দেওয়ার জন্য, যে আমাদের অনেকদিন ধরেই একটা নিউ বিল্ডিং তৈরি হয়ে আছে, যেটা আমরা ইউটিলাইজ করতে পরিকল্পনা ছিল ওটাকে চালু করার। সেই সময়টাও এসছে এবং আমরা ওখানে কতগুলো ওয়ার্ড ওল্ড বিল্ডিং থেকে নিউ বিল্ডিং এ শিফট করে নতুনভাবে ওটা চালু করতে চলেছি নেক্সট উইকের মধ্যে বা সামনের কয়েকদিনের মধ্যে। ওখানে আমরা এখান থেকে এমার্জেন্সি ইউনিটটাকে ট্রান্সফার করছি। ওখানে একটা গ্রাউন্ড ফ্লোরে ওয়েল ইকুইপড একটা এমার্জেন্সি ওয়ার্ড তৈরি হবে, যেখানে প্রপার ট্রায়াজ এরিয়া থাকছে, তার সাথে স্পেসিয়াস এমার্জেন্সি রুম উইথ প্রপার ক্রাউড ম্যানেজমেন্ট থাকবে। 8 বেডের একটা অবজারভেশন ওয়ার্ড থাকবে, যেখানে 4টে মেলের জন্য 4টে ফিমেলের জন্য ডিমার্কেটেড বেড থাকছে। সব পেশেন্টকে আগে এমার্জেন্সি থেকে স্টেবিলাইজ করা হবে, স্টেবিলাইজ করে যাদের ভর্তি করা হবে, যাদের রেফার যাবে, বা যাদের সুস্থ হয়ে বাড়ি যাওয়ার বাড়ি যাবে। সব পেশেন্টই আগে এমার্জেন্সির পরে ওখানে স্টেবিলাইজ করা যাবে, পেশেন্টকে সঙ্গে সঙ্গে ওয়ার্ডে বা কোনো জায়গায় পাঠিয়ে দেওয়ার এটা থাকবে না। এছাড়া থাকছে হলো গিয়ে ইন্টারকম ফেসিলিটিস, এমার্জেন্সির সাথে বিভিন্ন ওয়ার্ড, ওটি, ব্লাড ব্যাংক, সমস্ত জায়গার একটা ইন্টারকম ফেসিলিটিস থাকবে, যাতে কখনো কোনো জায়গায় কোনো অসুবিধে হলে সমস্ত টিম ওখানে চলে যেতে পারে এবং সেখানে গিয়ে পেশেন্টকে কেয়ার দিতে পারে। এছাড়া আমার ওখানে ওই বিল্ডিং এ পেডিয়াট্রিক ওয়ার্ড শিফট হচ্ছে, কারণ আমাদের জানেনই আমাদের দিনে গত কয়েক বছর যদি সেন্সাস দেখি, তো আমাদের ইনডোর পেশেন্টের সংখ্যা ক্রমশ বাড়ছে, যার ফলে আমাদের অনেক সময় কি হয়, বিভিন্ন ওয়ার্ডে এক বেডে দুজনকে দিতে হয়, এবং পেডিয়াট্রিকদের ক্ষেত্রে সেটা একটু কষ্টকর হয়ে পড়ে। বাচ্চা নিয়ে মায়েরা থাকেন এবং ছোট ছোট বাচ্চারা থাকেন, তাদের একটা হোমলি অ্যাটমসফিয়ার দেওয়া দরকার পড়ে হসপিটালে।
সেই জন্য আমরা চেষ্টা করছি ওখানে স্পেশাস জায়গাতে পেডিয়াট্রিক ওয়ার্ডটা শিফট করতে, যেখানে আগে 30 বেডে এখানে চলছিল সেটা হয়তো বাড়িয়ে 60 বা 70-এ আমরা নিয়ে যেতে পারবো, তাতে কাউকে মানে একই বেড দুজনকে শেয়ার করার দরকার পড়বে না। প্লাস আমার এখান থেকে যে ওয়ার্ডগুলো শিফট হচ্ছে তার জন্য এখানেও আমার কিছু বেডের সংখ্যা বাড়বে। যে সমস্ত ওয়ার্ডগুলোতে ভীষণভাবে মানে বিজি থাকে, ভীষণ ওভার ক্রাউডেড থাকে, দুজন করে বেড শেয়ার করতে হয়, সেই সমস্ত জায়গায় আমরা ঠিক করে এই এই যে রুমগুলো পাওয়া যাবে সেই ওয়ার্ডগুলোকে আমরা বাড়ানোর চেষ্টা করব। আর নেক্সট হলো গিয়ে আমরা একটা ইভিনিং ওপিডি চালু করতে চলেছি সামনের সোমবার থেকে, সামনের উইকে মানডে থেকে। এটা 6 দিনই উইকে এটা চলবে। বিকেল 3টে থেকে 6টা পর্যন্ত থাকবে 3 ঘন্টার এই ওপিডিতে। আমরা মেনলি চেষ্টা করব যে বয়স্ক পেশেন্ট যারা ভিড়ের মধ্যে দাঁড়াতে অসুবিধা হয়, মানে জেনারেল ওপিডি টাইমে সকালের দিকে, প্লাস এনসিডি পেশেন্ট যাদের রেগুলার বেসিস আসতে হয় হাসপাতালে শুধুমাত্র মেডিসিন বা এগুলো চেক করার বা এগুলো চেক করার জন্য, প্লাস প্যালিয়েটিভ কেয়ার, ধরুন ক্যান্সার পেশেন্ট আছে যার পক্ষে বারবার হাসপাতালে আসতে হয় রেগুলার ফলো আপে, কিন্তু ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না, তাদেরকে স্পেশালি কভার করার চেষ্টা করব। এছাড়া যদি কেউ আসে, মানে যে কেউই আসতে পারেন, ওপিডি থাকবে। তো এছাড়াও যদি কেউ আসলেন যাদের স্পেশালিস্টের দরকার পড়ছে, সেটা টাইম টু টাইম স্পেশালিস্ট অনুযায়ী দেখিয়ে দেওয়া হবে। জেনারেল একটা ওপিডি সবার জন্যই সোম থেকে শনি আমার 3টে থেকে 6টা এটা চলবে। এটা আমরা অলরেডি চালু করে দিয়েছি, প্রসেসে আছে। আমার 7 থেকে 10 দিনের মধ্যে কমপ্লিট প্রসেস হয়ে যাবে, মানে একটা একটা করে ওয়ার্ড আমরা অলরেডি ওখানে চালু করে দেওয়ার চেষ্টা করছি। ম্যাডাম এমার্জেন্সি কি ওখানে চলে গেছে? এখনো চলে যায়নি। প্রথমে আমার তো মানে আগে ওখানে ইকুইপমেন্ট নিয়ে যেতে হবে, বেড অ্যান্ড আদার্স জিনিসপত্র ওখানে তৈরি করতে হবে, সেগুলো স্টার্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট পেশেন্ট প্রথমে এলে ওখান রেফার কি ওখান থেকেই হবে, না এই আবার নতুন আবার শিফট হওয়ার পর রেফার হবে? না না, নিয়ম তো একই থাকবে, নিয়ম কোনো আলাদা হবে না। পেশেন্ট যদি আসে, পেশেন্টকে আগে এমার্জেন্সিতে স্টেবিলাইজ করা হবে। এবার পেশেন্ট যদি আমার কাছে ভর্তি হওয়ার ইনডোর পরিষেবা পাওয়ার দরকার থাকে, সে আমার কাছে সার্জারি বা মেডিসিন যেখানেই ইনডোর ফেসিলিটিসে ভর্তি হবে কোনো ওয়ার্ডে। যদি আমার এখানে দরকার, মানে ধরুন সিটি স্ক্যানের দরকার আছে, যেটা আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই, তাহলে পেশেন্টকে আগে স্টেবিলাইজ করা হবে, সে পেশেন্ট যেতে পারবে কিনা অতদূর। তারপরে আমাদের একটা যে অনলাইন সিস্টেম আছে যেটা ডিপার্টমেন্টে চলছে, সেখানে কোথায় বেড পাওয়া যাবে, কোথায় এখন অ্যাভেলেবেল আছে, সেগুলো দেখে নিয়ে সেই অনুযায়ী সেই হাসপাতালে তাকে রেফার করা হবে। সিটি স্ক্যানটা কবে চালু করবেন? সিটি স্ক্যানের প্রপোজাল আছে, ডিপার্টমেন্ট দেখছেন সেটাকে, সেদিন অ্যাপ্রুভাল আসবে হবে যাবে। ম্যাডাম সুস্থ হওয়ার পর কি এমন পুরোনো বিল্ডিং এ সেই পেশেন্ট আনা হবে, না ওই বিল্ডিং এ থাকবে? এমার্জেন্সি থেকে যদি কোনো পেশেন্টকে ওয়ার্ডে দেওয়ার দরকার পড়ে, সেটা সেই ওয়ার্ডে তাকে পুরোনো বিল্ডিং এ ট্রান্সফার করা হবে। যেমন পেডিয়াট্রিক ওয়ার্ডটা ওই বিল্ডিং এ যাচ্ছে, পেডিয়াট্রিকের জন্য ওখানেই থাকতে পারে, কিন্তু ধরুন সার্জারি, মেডিসিন, মেল ফিমেল যে কোনো বা গাইনির কোনো ওয়ার্ডের দরকার পড়লো, তার জন্য এখানে আসতে এই হবে। বিল্ডিং ওই বিল্ডিং এ যাওয়া আসা কোনো মানে বৃষ্টি পড়লে কোনো যাওয়া মানে প্রোটেকশন নেই, এমনিতেই বর্ষাকালে অসুবিধায় পড়তে হয় পেশেন্টদেরকে। কিছুটা আমাদের শেডের ব্যবস্থা আছে ওই বিল্ডিং এর সামনেটুকুতে, বাকিটা আমরা প্রপোজালে পাঠাচ্ছি। সব থেকে একটা বড় সমস্যায় ভুগেন যারা পেশেন্ট ই রয়েছেন, গার্জেন রয়েছেন, বাথরুমের সমস্যা নিয়ে কিন্তু অনেকটাই সমস্যায় পড়তে হয়। সেটা ম্যাডাম কি ব্যবস্থা হবে? দেখুন, বাথরুমের বিষয়টা আমরা বলছি, বাথরুম আমরা সবসময় চেষ্টা করছি যে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, এবং আমাদের যারা আছেন স্ক্যাভেঞ্জিং ম্যান পাওয়াররা আছেন, দাদা বা দিদিরা, তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করেন। সত্যি কথা বলতে গিয়ে তারা অক্লান্ত পরিশ্রম করেন। কিছুটা মানুষকেও আমি বলবো যে বাথরুমের ব্যবহারটা একটু ঠিকঠাক হবে। এমনিতেই দেখুন, যেটা হচ্ছে সেটা হলো আমরা সবসময় একটু, ধরুন 30 বেডের হাসপাতালে সবসময় 60 বা 70 জন করে ভর্তি থাকেন, এবং তাদের প্রত্যেকের বাড়ির লোক থাকছেন 1 জন বা 2 জন করে। তাহলে 30টা পেশেন্টের জন্য যে বাথরুমের ক্যাপাসিটি, সেখানে আমার হয়ে যাচ্ছে 120টা। তো স্বাভাবিকই সবসময় একটা মানে ভিড় থেকে যাচ্ছে ওখানে। তো এই পরিমাণ মানুষকে যখন অ্যাকোমোডেট করতে হয়, তখন আমাদেরও উচিত একটুখানি নিজেদের মানে বাথরুমটাকে ঠিকঠাকভাবে ব্যবহার করা। মানুষের কাছে এই আবেদনটাও করব, প্লিজ কোঅপারেট করুন আমাদের স্টাফেদের সাথে, ম্যাডাম ভালোভাবে হয়ে থাকে। আমরা প্রতিটা রেফারকে প্রতি মাসে অডিট করা হয়। রেফারাল অডিট এবং ডেথ অডিট, এই দুটোই কিন্তু আমাদের প্রতি মাসে প্রতিটা ইউনিট থেকে, মানে ধরুন সার্জারি, মেডিসিন, তো কার, গাইনি, সে সবগুলো থেকে হয়ে থাকে। তো
কার কি কারণে রেফার হচ্ছে সেগুলো কিন্তু আমরা খুঁটিয়ে দেখি, আমাদের টিম আছে, পুরো অডিট টিম আছে, এবং খুঁটিয়ে দেখা হয় কোথাও কোনো অস্বাভাবিক কারণ মানে কোনো আননেসেসারি কারণে কোনো পেশেন্টকে রেফার হচ্ছে কি। ফলে আমাদের রেফারেল রেট সেরকম বেশি নয়, যা হওয়া উচিত সেই তার তুলনায় যথেষ্ট কমই আছে। প্রয়োজন না থাকলে রেফারেল হচ্ছে না এখান থেকে। আমরা যতদূর পারি মানুষকে আমাদের এখানে যা যা অ্যাভেলেবেল আছে তাই দিয়ে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। চিকিৎসক কি available আছে? চিকিৎসক এখন যথেষ্ট অ্যাভেলেবেল আছেন, সুতরাং কোনো অসুবিধা মানুষের হচ্ছে না। বিভিন্ন সময়েই দেখা যায় যে মানুষজনের একটু অসুবিধে হচ্ছে, কিন্তু কাকে বলবে সেটা তারা বুঝতে পারে না, বা আমাদের এখানে বিভিন্নভাবে আছে যে বিভিন্ন জায়গায় চিঠি লিখে ফেলার ড্রপ বক্স আছে, আর গ্রিভ্যান্সের জন্য বলা আছে, নাম্বার দেওয়া আছে, কিন্তু সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয় না সবসময় সব জায়গায় পৌঁছে যাওয়ার। তাই জন্য আমরা একটা নতুন উদ্যোগ নিতে চলেছি, যেটা হলো আমরা অ্যাডমিনিস্ট্রেশন থেকে প্রতি বুধবার দিন আমরা নিচে ওয়ার্ড মাস্টার রুমে 1 ঘন্টার জন্য বসবো, যেখানে মানুষের তার পেশেন্ট রিলেটেড বা হসপিটালের পরিষেবা রিলেটেড কোনো হলে সুপারের সাথে এসে ডাইরেক্টলি তারা কিন্তু কথা বলতে পারবেন। আমরা সুপারিনটেন্ডেন্ট থাকবেন সেখানে, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্টরা থাকবেন, ডিএনএস এনএস এনারাও থাকবেন, পুরো অ্যাডমিনিস্ট্রেশন ওখানে থাকবে, অ্যাডমিনিস্ট্রেশন তাদের কথা শুনবে প্রতি বুধবার প্রতি বুধবার দিন। টাইমিং কি থাকবে? টাইমিংটা আমরা জানিয়ে দিচ্ছি।